আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.5 সমাধান করতেছিলাম। তো আজকে আমরা 8 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। তো দেখো 8 নম্বরে কি বলছে, একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তাহলে এখানে আমাদের বলছে হচ্ছে খালি বালতির ওজন নির্ণয় করতে বলছে। তো দেখো প্রশ্নটা বোঝার জন্য আমি এখানে হচ্ছে কি বালতির মতো একটা কিছু এঁকে নিয়েছি। তো আমার আঁকানোর হাত কিন্তু খুব বেশি ভালো না, তো যদিও বালতির মতো হয় নাই, তুমি একটু কষ্ট করে বুঝে নিবা। তো দেখো এই যে একটা ধরো বালতি, এই বালতি যখন হচ্ছে পানি ভর্তি থাকবে পুরোটাই, এই বালতি যখন পানি পুরোটাই ভর্তি থাকবে তখন হচ্ছে এই বালতি সহ পানি সহ ওজন হবে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। ঠিক আছে, এখন এই বালতির পানি যদি আমি হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ যদি রাখি, 4 ভাগের 1 ভাগ যদি রাখি, তাহলে বালতি সহ কি পানি সহ ওজন হবে কতটুকু? 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তো আমাদের নির্ণয় করতে বলছে খালি বালতির ওজনটা কত। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা আগে সমাধানে যাই। সমাধান ঠিক আছে, তাহলে দেখো এখানে পুরো বালতির পানি ভর্তি ওজন আছে কতটুকু? 16 সমস্ত 2 ভাগের 1। এটা কিন্তু হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এখানে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি সমান কিন্তু হচ্ছে কি 16, আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো। তাহলে 16 দোকানে 32 আর আগে 33 আর নিচে 2, এত হচ্ছে কি কেজি। ঠিক আছে, এবং হচ্ছে কি এখানে দেওয়া আছে দেখো 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তার মানে হচ্ছে 5 সমস্ত 4 ভাগের 1 কেজি সমান 4 5 20 আর হচ্ছে 1, অর্থাৎ 4 5 20 আর 1 21, নিচে 4 কেজি। তাহলে দেখো এখানে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশে ছিল পুরো বালতি এবং পানির ওজন হচ্ছে, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম, এবং পানি যখন 4 ভাগের 1 ভাগ ছিল তখন হচ্ছে পানি এবং হচ্ছে বালতি সহ ওজন করলাম এত কেজি। ঠিক আছে, তো এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে কি লিখবো যে বালতির ওজন এবং হচ্ছে কি পানির ওজন। তাহলে বালতির ওজন এবং বালতির সম্পূর্ণ অংশের ওজন লিখবো আমরা হচ্ছে কি তো 33, 2 ভাগের 33। তো দেখো আমি হচ্ছে কি লেখাটা লিখে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে যে আমাদের বলছিল পানি ভর্তি হচ্ছে কি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। তাহলে দেখ এটা আমি লিখছি বালতির ওজন, এই যে বালতির ওজন, বালতিরও কিন্তু একটা ওজন আছে সেটা আমি একটু আগে বললাম, বালতির ওজন আর হচ্ছে পানি বালতির এক অংশ বা সম্পূর্ণ যখন ভরা থাকবে তখন ওজন কতটুকু? এই যে 2 ভাগের 33, এই যে 16 সমস্ত 2 ভাগের 1 যে কথা, 2 ভাগের 33 কিন্তু একই কথা। তাহলে 2 ভাগের হচ্ছে 33 কেজি লিখে ফেললাম। ঠিক আছে, তো এখন দেখো এরপর আমরা লিখছি বালতির ওজন প্লাস এরপর যোগ হচ্ছে কি বালতির 4 ভাগের 1 অংশ যখন পানি ভর্তি থাকবে, 4 ভাগের 1 অংশ যখন পানি ভর্তি থাকবে তখন ওজন হবে কতটুকু? এই যে 4 ভাগের হচ্ছে কি 21, তাহলে দেখো এত কেজি। তো এখন দেখো এটা কিন্তু আমরা লিখে ফেলাম। তো এখন আমরা কি করব? বিয়োগ করে, তাহলে বিয়োগ যদি করি আমরা দেখো এই বালতির ওজন থেকে বালতির ওজন বিয়োগ করে কিন্তু এখানে কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটাই কিন্তু হচ্ছে আউট হয়ে যাচ্ছে। এখন দেখো বালতির এই যে 1 অংশ বা সম্পূর্ণ অংশ, তাহলে 1 অংশ থেকে বিয়োগ হচ্ছে কি 4 ভাগের 1 অংশ, কি অংশ কিসের ওজন? পানির ওজন। তাহলে পানির ওজন। ঠিক আছে, পানির ওজন, তাহলে এটা কি বিয়োগ হবে? তাহলে 2 ভাগের 33 বিয়োগ হচ্ছে 4 ভাগের 21, এত কি কেজি। ঠিক আছে, তাহলে দেখো বালতির হচ্ছে কি, এখন আমরা লিখবো যে এখানে বালতির বা হচ্ছে কি বালতির, এখানে আমরা হচ্ছে কি লসাগু করবো, তাহলে লসাগু করে পাচ্ছি কত? 4, নিচে ধরলাম 1 আর 4 আর 1 লসাগু 4, তাহলে 1 দ্বারা ভাগ করলে 4ই হয়, 4 এর সাথে 1 গুণ করলে 4, বিয়োগ হচ্ছে 4 এর সাথে 4 ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে এত অংশ পানির ওজন।
তাহলে দেখো এত অংশ পানির ওজন। তাহলে দেখো আমরা লসাগু করে কত পাবো, এখানে 4 আর 2 লসাগু করে পাবো 4, 4 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে 33 গুণ করলে কত হয় 66, বিয়োগ 4 এর সাথে 4 ভাগ করলে কত হয় 1, 1 এর সাথে 21 যদি আমরা হচ্ছে গুণ করি 21 হয়, এত হচ্ছে কেজি। ঠিক আছে, তো এখন দেখো আমরা বালতির এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3, নিচে 4 অংশ পানির ওজন। ঠিক আছে, তাহলে 66 থেকে যদি আমরা 21 বিয়োগ করি, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত হয় 5, 6 থেকে 2 বিয়োগ করলে 4, নিচে 4 কেজি। তাহলে দেখো আমরা এখন কি করলাম, এখানে দেখো বালতির ওজন আর হচ্ছে সম্পূর্ণ পানির ওজন আমরা ছিল কত, এই যে 2 ভাগের হচ্ছে কি 33। এখন বালতির ওজন আর হচ্ছে কি বালতির হচ্ছে 4 ভাগের 1 অংশ, তাহলে এটার ওজন ছিল 4 ভাগের 21। তাহলে দেখো এই বালতি আর বালতির ওজন আমরা আউট করে দিলাম, করার পর এখন দেখো এর থেকে এই পানি যতটুকু আছে সেখান থেকে হচ্ছে 4 ভাগের 1 অংশ কি, এটা হচ্ছে কি বিয়োগ করে দিলাম। 4 ভাগের যে 1 অংশ ছিল এটা হচ্ছে কি বিয়োগ করে দিলাম, সম্পূর্ণ পানির ওজন থেকে যে 4 ভাগের 1 অংশ পানি বিয়োগ করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা ক্যালকুলেশন করে কি, এই যে 3 অংশ যে ফাঁকা পানি আছে, এই 3 অংশ অর্থাৎ 4 ভাগের যে 3 অংশ, এই পানির পরিমাণটা কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি 4 ভাগের হচ্ছে কি 45। ঠিক আছে, 4 ভাগের কিন্তু 45 পাইলাম। ঠিক আছে, তাহলে এটা কি 4 ভাগের হচ্ছে কি 3 অংশ, কিন্তু এই সম্পূর্ণ যে পানিটা ছিল 4 ভাগ, এই সম্পূর্ণ পানি যতটুকু আসছে সেটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি, করার পর এই 4 ভাগের হচ্ছে 3 ভাগ পানির ওজন কিন্তু এখানে পাইছি 4 ভাগের 45। তাহলে 3 ভাগ পানির ওজন যদি 4 ভাগের 45 হয়, তাহলে আমরা কি করব, সম্পূর্ণ পানির ওজন কতটুকু বের করব। তাহলে সম্পূর্ণ পানির ওজন যখন আমরা বের করব, তাহলে সেই সম্পূর্ণ পানির ওজন এবং হচ্ছে বালতির ওজন ছিল কত, এই 16/2 ভাগের 1। তাহলে এই সম্পূর্ণ পানির ওজন যদি এই বালতি এবং সম্পূর্ণ পানির ওজন থেকে বিয়োগ করে দেই, তাহলে কিন্তু বালতির ওজনটা চলে আসবে, এই ফাঁকা বালতির ওজনটা চলে আসবে। তাহলে আমরা আগে বের করে দেখো, বালতির 1 অংশ, 1 অংশ মানে কি সম্পূর্ণ অংশ, তাহলে 1 অংশ বা সম্পূর্ণ অংশ পানির ওজন কতটুকু হবে, পানির ওজন কিন্তু হবে হচ্ছে কি, যখন হচ্ছে কি এখানে ভগ্নাংশ আকারে থাকবে তখন কিন্তু ভাগ হয়ে যাবে, আমরা জানি। ঠিক আছে, যখন বেশি আমরা করি, যেমন ধরো হচ্ছে কি একটি কলার দাম আমরা ঐকিক নিয়মে করছি ধরো 5 টাকা, তাহলে 3টি কলার দাম কত হবে, 5 গুণ 3 হবে, তাহলে কিন্তু বেশি হবে, এখানে কিন্তু গুণ হবে। কিন্তু যখন হচ্ছে এখানে হচ্ছে কি ভগ্নাংশ আকারে থাকবে, তখন কিন্তু আমাদের হচ্ছে কি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবা, 4 ভাগের 45 ভাগ হচ্ছে কি 4 ভাগের 3। ঠিক আছে, এত কেজি কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখন সম্পূর্ণ পানির ওজনটা কিন্তু বের করতেছি। তাহলে দেখো এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে 4 এখানে দেখো আগে আমাদের ভাগ আছে, তাহলে বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করে দিব, আমরা গুণের নিয়মে করব। তাহলে 4 ভাগের 85 এরকম থাকলে গুণ চিহ্ন দিলাম, তাহলে চিহ্নের পরিবর্তন করলাম, এখানে এটা এখন কি বিপরীত ভগ্নাংশ লিখবো। তাহলে এই হরটাকে লবে নিয়ে যাব, লবটাকে হরে নিয়ে আসবো, আনলাম কেজি। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করব, এখানে এই 3 দ্বারা এই 4 দ্বারা 4কে কাটবো, 3 দ্বারা 45কে কাটলে হয় 3 15 45, তাহলে 15কে 15, তাহলে 15 কেজি। তাহলে 15 কেজি কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি, এই যে সম্পূর্ণ কিন্তু পানির ওজনটা কিন্তু পাইলাম 15 কেজি। আর বালতির ওজনটা কতটুকু, এই যে বালতি এবং পানির ওজন দেওয়া ছিল হচ্ছে কি এত কেজি, এখান থেকে যদি আমরা মোট পানির ওজন যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু বালতির ওজনটা চলে আসবে। তাহলে দেখো আমরা মোট পানির ওজন কিন্তু 15 কেজি পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো যে অতএব খালি বালতির ওজন। ঠিক আছে, খালি বালতির ওজন। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, আমরা মোট বালতি কতটুকু, মোট ওজন কতটুকু পাইছিলাম, আমরা মোট ওজন বালতি এবং পানির ওজন কিন্তু পাইছিলাম হচ্ছে কি 2 ভাগের হচ্ছে 33। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে কি বিয়োগ দিব কতটুকু, এই যে 15 কেজি বালতির ওজন পানির ওজন পাইলাম, এটা বিয়োগ দেবো, তাহলে কিন্তু বালতির ওজনটা চলে আসবে। এটা বালতি এবং মোট পানির ওজন, আর এটা শুধু মোট পানির ওজন। তাহলে বালতি এবং মোট পানির ওজন থেকে বালতির ওজন পানির ওজনটা বিয়োগ দিলে বালতির ওজন পাবো। তাহলে খালি বালতির ওজন আমরা বের করতেছি এত কেজি। তাহলে দেখো এখানে লসাগু করলে কত হয় 2, এরপর দেখো 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 1 এর সাথে 33 গুণ করলে 33, বিয়োগ এখানে 2 দ্বারা 2কে 1 দ্বারা ভাগ করলে 2, 15 দোকানে কত হবে 30।
তাহলে এখানে পাচ্ছি আমরা 33 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 3 নিচে 2। ঠিক আছে, তো এখন দেখো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাই আমরা কি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 2 দ্বারা হচ্ছে কি 3 কে ভাগ করি, একবার যায় 2, 1 থাকে, তাহলে 1 সমস্ত 2 ভাগের 1, তাহলে যেটা ভাগশেষ সেটা হচ্ছে কি লবে চলে আসবে। তাহলে 1 সমস্ত 2 ভাগের 1 কেজি, তাহলে এটা কিন্তু হচ্ছে কি বালতির ওজন। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এটা তোমাদের আবার একটু রিভিউ করার চেষ্টা করি আমি, তাহলে বুঝতে পারবে এটা কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ খালি বালতির ওজন কিন্তু 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। তো এখানে দেখো আমাদের হচ্ছে মোট বালতি, মোট পানি এবং হচ্ছে কি খালি বালতির ওজন দেওয়া ছিল 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। এরপর দেখো পানি যখন 4 ভাগের 1 ভাগ করছে তখন হচ্ছে কি এই হচ্ছে বালতি এবং পানির ওজন ছিল কত, 5 সমস্ত 4 ভাগের 1। এখন আমরা বালতির ওজন ভ্যানিশ করে দিছি, দেওয়ার পর এই যে পানিটা দেখতে পাচ্ছ 4 ভাগের থেকে হচ্ছে কি এটা বিয়োগ করছি, করার পর হচ্ছে কি 4 ভাগের 3 ভাগ পানির ওজন কিন্তু বের হয়ে গেছে। তো 4 ভাগের 3 ভাগ পানির ওজন যখন বের হয়ে গেছে তখন আমরা কি পুরো বা সম্পূর্ণ পানির ওজন কিন্তু বের করে নিয়েছি। সম্পূর্ণ পানির ওজন বের করার পর সেই যে সম্পূর্ণ পানি অর্থাৎ বালতি ভর্তি পানি এবং বালতির ওজন দেওয়া ছিল 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। তো এখান থেকে আমরা যখন সম্পূর্ণ পানির ওজনটা বিয়োগ করে দিছি, এখানে কি শুধু খালি বালতির ওজনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এটা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর দেখো আমরা 9 নম্বর সমস্যার সমাধান করব। তাহলে 9 নম্বর এখানে কি দেওয়া আছে, এখানে বলছে যে দেখাও যে 5 সমস্ত 4 ভাগের 1 ও 2 সমস্ত 8 ভাগের 1 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। কারণ এই দুইটা ভগ্নাংশের হচ্ছে কি যে গুণ করলে যে মানটা পাবো, আবার এই দুইটা ভগ্নাংশের গসাগু এবং লসাগু বের করার পর ওই লসাগু এবং গসাগু গুণ করলেও কিন্তু এই দুইটা গুণফলের কিন্তু সেম মান চলে আসবে। এটা আমাদের কি প্রমাণ করতে বলছে। তো এটা কিন্তু আমরা হচ্ছে এর আগে দেখেছি, আমরা হচ্ছে বেসিক ক্লাসে দেখেছি। তাহলে আমরা প্রথমে কি করব, এই দুইটা ভগ্নাংশের হচ্ছে গুণফল আগে বের করব, করার পর এই দুইটা ভগ্নাংশের আবার লসাগু এবং হচ্ছে গসাগু বের করব। ঠিক আছে, করার পর লসাগু এবং গসাগু গুণ করে দেখবো যে এই দুইটা ভগ্নাংশের গুণফলের সমান আসে কিনা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই দুইটা ভগ্নাংশের গুণ করব। তাহলে সমাধানে আমি চলে যাচ্ছি, সমাধান। তাহলে ভগ্নাংশ দ্বয়ের কি গুণফল। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ দ্বয়ের গুণফল আমরা লিখি যে হচ্ছে এখানে কত দেওয়া আছে, 5 সমস্ত 4 ভাগের 1, 5 সমস্ত 4 ভাগের 1 গুণ 2 সমস্ত 8 ভাগের 1। তাহলে আমরা লিখে নিলাম। তো দেখতে পাচ্ছি এই দুইটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ আছে, আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 4 5 কত হয় 20 আর 1 21, নিচে হচ্ছে 4 গুণ 8 দোকানে 16, 16 আর 1 কত হবে 17, নিচে হচ্ছে কত 8। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা গুণ করে দেব। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, কোনোটাই কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। তার মানে আমরা কি করব, 21 এবং 17 গুণ করব, 4 এবং হচ্ছে কি 8 হচ্ছে গুণ করব। তাহলে 21 এবং 17 যদি গুণ করি কত হবে, 7 1 7, 7 দোকানে 14, 0 1 2। তাহলে 7 4 আর 1 5, এরপর হচ্ছে কি 2 আর 1 3, তাহলে 357 পাচ্ছি, 357 পাচ্ছি। এগুলো কিন্তু কাটা যায় না, সেজন্য কাটাকাটি করা যাচ্ছে না, দেখে আমরা এরকমই গুণ করে দিলাম। 4 8 কত হবে 32, তাহলে 32 ভাগের 357 কিন্তু আমরা পাইলাম এই দুইটা ভগ্নাংশ গুণ করে। তো এখন আমাদের হচ্ছে কি এই দুইটা ভগ্নাংশের গসাগু এবং লসাগু বের করতে হবে। তো গসাগু এবং লসাগু আগে বের করব, করার পর লসাগু এবং গসাগু গুণ করে দেখব যে এই মানের সমান আসে কিনা। যদি সমান আসে তার মানে কি আমাদের হচ্ছে অঙ্কটা সঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখো এখানে লিখব যে হচ্ছে কি ভগ্নাংশ দ্বয়ের লব। তাহলে ভগ্নাংশ দ্বয়ের কি লব, এই ভগ্নাংশ দ্বয়ের লব হচ্ছে কি 21 এবং হচ্ছে কি 17। এটা আমরা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ বানাচ্ছি 21 এবং 17, 21 ও 17 এর কি বের করবো আমরা হচ্ছে প্রথমে বের করবো হচ্ছে লসাগু। ঠিক আছে, তাহলে 21 এবং হচ্ছে কি 17 এর কি বের করবো, লসাগু বের করবো, এরপর হচ্ছে কি গসাগু বের করবো। ঠিক আছে, তাহলে 21 এবং 17 এর হচ্ছে কি লসাগু, আমাদের কিন্তু দুইটাই প্রয়োজন হবে। ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে কি ভগ্নাংশের গসাগু এবং লসাগু এর হচ্ছে কি সূত্র থেকে জানি হচ্ছে কি
এই দুইটাই কিন্তু বের করতে হবে। তাহলে 21 এবং 17 এর হচ্ছে কি লসাগু কত হবে, আমরা জানি হচ্ছে কোনোটাই দ্বারা ভাগ করা যাবে না, তাহলে কি হবে 357। আর হচ্ছে কি এবং গসাগু যদি বের করি, গসাগু, ঠিক আছে, তাহলে গসাগুটা কত হবে 21 এবং হচ্ছে কি 17, তাহলে কোনো কিছু দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে। তার মানে এটা কি গসাগু হবে হচ্ছে কি 1, তাহলে গসাগু কত হবে 1। তাহলে এটা আমি কেন লিখলাম, কারণ হচ্ছে আমরা কিন্তু ভগ্নাংশের হচ্ছে যখন গসাগু বের করব তখন কিন্তু লবগুলোর হচ্ছে কি গসাগু লাগবে, হরগুলোর লসাগু লাগবে। আবার হচ্ছে যখন হচ্ছে লসাগু বের করব লবগুলোর লসাগু, হরগুলোর হচ্ছে কি গসাগু লাগবে, ঠিক আছে। তো আমরা আগে এটা বের করে নিচ্ছি, সেজন্য তো আমি যখন হচ্ছে সূত্রটা লিখবো তখন কিন্তু বুঝতে পারবো তোমরা। আবার ভগ্নাংশ দ্বয়ের হর, ঠিক আছে, ভগ্নাংশ দ্বয়ের হরের হচ্ছে কি বের করবো আমরা, হর হচ্ছে কি আছে 4 এবং 8, 4 ও 8 এর লসাগু, তাহলে 4 এবং 8 এর লসাগু কত, এগুলো কিন্তু হচ্ছে রাফে তোমরা করবো, ঠিক আছে। তাহলে 4 দ্বারা করলে 2, 1, 2, 4 দুগুণে 8, তাহলে এখানে কত পাচ্ছি 8 কিন্তু পেয়ে যাচ্ছি লসাগু, ঠিক আছে, এবং গসাগু, ঠিক আছে। তাহলে 4 দ্বারা গসাগু করলে দেখো এখানে 4 দ্বারা করলে 1, 2, তাহলে এখানে কিন্তু আর কাটা যায় না, তার মানে এখানে কি গসাগু 4, গসাগু 4। তো দেখো এটা আমরা কেন বের করে নিলাম, এখন তোমরা বুঝতে পারবে। আমি হচ্ছে সূত্রটা লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে কি সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমি সূত্রটা লিখে নিচ্ছি। তাহলে দেখো আমরা হচ্ছে ভগ্নাংশের হচ্ছে কি লসাগু নির্ণয়ের সূত্রে কি জানবো, আমরা হচ্ছে ভগ্নাংশগুলো লবের হচ্ছে লসাগু যেটা বের করতে বলবে সেটা উপরে করবো লবের ক্ষেত্রে, তার ভগ্নাংশের লবের লসাগু, ভগ্নাংশগুলোর হচ্ছে কি হরের হচ্ছে কি গসাগু বের করব। আর হচ্ছে যখন ভগ্নাংশের গসাগু বের করব তখন ভগ্নাংশের লবের হচ্ছে গসাগু বের করব, ভগ্নাংশের হরের হচ্ছে কি লসাগু বের করব। তো এই সূত্রতে কিন্তু এর আগে আমরা হচ্ছে অঙ্কগুলো করেছি। তো দেখো ভগ্নাংশের হচ্ছে কি লসাগু বের করতে, প্রথমে ভগ্নাংশগুলো হচ্ছে কি লসাগু, তাহলে সহজ কথায় আমরা উপরে হচ্ছে কি যেটা বের করতে বলে উপরে সেটাই করব লবের ক্ষেত্রে। আবার হচ্ছে যদি গসাগুর ক্ষেত্রে তাই করব, যদি গসাগু বের করতে বলে উপরে আমরা কি গসাগু করব, ঠিক আছে, নিচে করব লসাগু, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে কি ভগ্নাংশগুলো লবের হচ্ছে লসাগু, তাহলে ভগ্নাংশের লব কত ছিল 21 এবং 17, তাহলে 21 এবং 17 লসাগু কত পাইছি আমরা, এই যে 327, সেটা আমরা কি আগে করে নিয়েছি, 357 লিখলাম। ভাগ হচ্ছে ভগ্নাংশগুলোর হরের গসাগু, তাহলে ভগ্নাংশগুলোর হচ্ছে হর কোনটা 4 এবং 8, এই 4 এবং 8 হচ্ছে গসাগু কত 4, তাহলে আমরা কি এখানে 4 লিখবো, তাহলে কিন্তু আমরা ভগ্নাংশগুলোর হচ্ছে কি লসাগুটা পেয়ে গেলাম এটা। এরপর আমরা দেখো ভগ্নাংশের গসাগুটা বের করব, তাহলে ভগ্নাংশের গসাগুটা কিভাবে বের করব, এই যে লবগুলোর গসাগু বের করব, ভগ্নাংশের লব কি 21 এবং 17, তাহলে গসাগু আমরা আগে বের করছি এই যে 1, তাহলে লিখবো 1, নিচে হচ্ছে ভগ্নাংশগুলোর হরের লসাগু, তাহলে ভগ্নাংশগুলোর হরগুলো 4 এবং 8, এর লসাগু কত 8, এর লসাগু কিন্তু 8, তাহলে লিখলাম 8, ঠিক আছে। তাহলে আমরা ভগ্নাংশগুলোর লসাগু পাইলাম, গসাগু পাইলাম, ঠিক আছে। তো এখন আমাদের দেখাতে হবে এই দুইটা গুণ করে এই ভগ্নাংশের যে গুণফল ছিল এটা সমান আসে কিনা। তাহলে আমরা এই ভগ্নাংশগুলোর লসাগু এবং ভগ্নাংশগুলোর গসাগু গুণ করব, করে দেখবো যে এই ভগ্নাংশের সমান আসে কিনা, এই ভগ্নাংশের যে গুণফল বের করছে আসে কিনা, ঠিক আছে। আসলে কিন্তু আমাদের অঙ্কটা সঠিক হবে, ঠিক আছে। তাহলে অতএব ভগ্নাংশ দ্বয়ের কি লসাগু, ঠিক আছে, গুণ হচ্ছে ভগ্নাংশ দ্বয়ের কি হবে গসাগু, ঠিক আছে। তাহলে দেখো আমরা ভগ্নাংশ দ্বয়ের লসাগু কত পাইছি, এখানে 4 ভাগের হচ্ছে কি 357, এবং হচ্ছে এটা গুণ ভগ্নাংশ দ্বয়ের গসাগু কত 8 ভাগের 1। তাহলে এখন আমরা দেখব যে হচ্ছে এখানে হচ্ছে কি কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে হচ্ছে এখানে 357 সাথে 1 গুণ করলে 357, এবং 8 এর সাথে 4 গুণ করলে কত হয় 4 8 কত 32। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা ভগ্নাংশ দ্বয়ের লসাগু এবং ভগ্নাংশ দ্বয়ের গসাগু গুণ করে কিন্তু 32 ভাগের 357 পাইলাম, এবং এর আগে কিন্তু আমরা ভগ্নাংশ দ্বয়ের গসাগু গুণফল কিন্তু বের করছি 32 ভাগের 357। তার মানে দেখো এখানে এই ভগ্নাংশ দুইটার গুণফল করে যে মানটা পাইছি, এই ভগ্নাংশ দুইটার লসাগু এবং হচ্ছে কি গসাগু হচ্ছে কি বের করার পর সেই দুইটা লসাগু এবং গসাগু গুণ করেও কিন্তু আমরা সেম মানটা পাইছি, যে মানটা আমরা এই দুইটা গুণ করে পাইছি, ঠিক আছে। তার মানে হলো তোমাকে যদি নৈর্ব্যক্তিক প্রশ্ন অনেক সময় আসে
যে হচ্ছে এই দুইটা ভগ্নাংশের হচ্ছে গুণফল দেওয়া থাকলো তোমার ধরলাম 10, তাহলে এই দুইটা ভগ্নাংশের গুণফল দেওয়া থাকলো তোমার 10, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে এই দুইটা ভগ্নাংশের গসাগু এবং লসাগু এর গুণফল কত, তাহলে কিন্তু তোমাকে কিন্তু আলাদা করে আবার বের করতে হবে না। তুমি এখানে যেহেতু দেখতে পাচ্ছ দুইটা ভগ্নাংশের গুণফল করে 10 হয়েছে, তার মানে এই দুইটা ভগ্নাংশের গসাগু এবং লসাগু এর গুণফলও কিন্তু 10ই হবে। ঠিক আছে, তো নৈবেত্তিক টাইপেও কিন্তু এই ধরনের সমস্যা থেকে দিতে পারে, তো সেক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো তার মানে এখান থেকে আমরা কি শিখলাম, যে কোনো পূর্ণ সংখ্যা বা হচ্ছে ভগ্নাংশ যেটাই বলো না কেন, তাদের গুণফল ওই হচ্ছে কি দুই বা ততোধিক একাধিক হতে পারে। তাহলে সংখ্যা বা হচ্ছে ভগ্নাংশগুলোর হচ্ছে কি গুণফল, আর হচ্ছে কি ওই সংখ্যা বা ভগ্নাংশগুলোর হচ্ছে কি লসাগু এবং গসাগু এর গুণফলের সমান কিন্তু হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু তাহলে আমরা কি লিখতে পারি, যে হচ্ছে কি অর্থাৎ হচ্ছে কি তোমরা লিখে দিবা হচ্ছে যে এই ভগ্নাংশ ও এই ভগ্নাংশের গুণফল এদের গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। ঠিক আছে, তোমরা লিখে দিবা যে উত্তর, অর্থাৎ দেখানো হলো। তো আজকে আর হচ্ছে এই ক্লাসটা লম্বা করবো না। তো আগামী লেকচারে আমরা কি করব, এই 10 নম্বর থেকে সমস্যার সমাধান করা শুরু করবো সরল। তো আজকের লেকচারটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবো না। একই সাথে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবা বা আমাকে মেসেজ দিয়ে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।